যে কোনো উপায়ে নির্বাচন বানচাল ও ঢাকা অঞ্চলের ছক কষছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। 13 নভেম্বর শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক তাণ্ডব চালানো হতে পারে সেই শঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক দিক থেকে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের সামনে এখন দুই সংকট। একটি হলো 13 নভেম্বর ঢাকা লকডাউন সহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 4 দিনের কর্মসূচি। দ্বিতীয়টি হলো সরকারের 3 মিত্র দলের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে মতবিরোধ। তবে সেটি নিয়ে সরকার যতটা না চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে। সরকার কোনোভাবেই আওয়ামী লীগের এই কর্মসূচি সফল হতে দিতে চায় না। আজকে নভেম্বরের 9 তারিখ, আগামীকালকে 10 তারিখ, যে 10 তারিখকে কেন্দ্র করে পরের 3 দিন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং আওয়ামী লীগ সেই পথে হাঁটছে এবং শঙ্কাটা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে কাজ করছে না, শঙ্কাটা পুলিশের মধ্যেও কাজ করছে। গতকালকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ঢাকার 50টি থানায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এতদিনে স্পষ্ট হলো কেন সরকার সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীগুলোকে রেখে এরকম একটি প্যারামিলিটারি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করছে। এরাই হবে সরকারের মূল কিলিং স্কোয়াড। আসুন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। রাজনৈতিক দিক থেকে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের সামনে এখন দুই সংকট। একটি হলো 13 নভেম্বর ঢাকা লকডাউন সহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 4 দিনের কর্মসূচি। দ্বিতীয়টি হলো সরকারের 3 মিত্র দলের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে মতবিরোধ। সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া 7 দিন শেষ হতে চলল, কিন্তু জামাতের পক্ষ থেকে দেওয়া আলোচনা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিএনপি। তাতে পরিষ্কার হয়ে গেছে সরকার উদ্যোগ না নিলে রাজনৈতিক দলগুলোর পক্ষে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্তে আসা আর হচ্ছে না। সরকার একাধিক সূত্র বলছে, যদিও বলেছে সরকার তার মতো করে জুলাই সনদ আর গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবে, কিন্তু শেষ পর্যন্ত আবার অধ্যাপক ইউনূস যমুনায় আলোচনার ডাক দিতে পারেন রাজনৈতিক দলগুলোকে। তবে সেটি নিয়ে সরকার যতটা না চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে। সরকার কোনোভাবেই আওয়ামী লীগের এই কর্মসূচি সফল হতে দিতে চায় না, কারণ সরকারি নীতি নির্ধারকরা মনে করছেন এই কর্মসূচি সফল হলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের চাপ বাড়বে। আবার এই কর্মসূচিকে ঘিরে কোনো সহিংসতা হলে সেটিও সরকারের জন্য নেতিবাচক ফলাফল নিয়ে আসবে। তবে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য আলোচনার ডাক দিয়ে এক ঢিলে 2 পাখি মারতে চায় সরকার। সেক্ষেত্রে জুলাই সনদ নিয়ে আলোচনাও করবে সরকার, আবার আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্য আছে সেটিও দেখাবে। তবে আগের মতো অত সহজে সরকারের কৌশল খুব বেশি কাজ করবে বলে মনে করছেন না সরকার নীতি নির্ধারকরা। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সরকার 7 দিন সময় বেঁধে দিয়েছিল 3 নভেম্বর। তার মানে 10 নভেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে একটি একক সিদ্ধান্ত নিয়ে সেটি সরকারকে জানাতে হবে। 8 নভেম্বর পর্যন্ত সবশেষ তথ্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তো দূরের কথা, আলোচনায় তারা বসতে রাজি নয়। তার মানে এখনো পর্যন্ত সমঝোতার কোনো লক্ষণ দেখা যায়নি। বিএনপির একাধিক সূত্র বলছে তারা স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, কেবল সরকার উদ্যোগ নিলে আলোচনায় বসবে বিএনপি। সেটি 8 নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন। তবে বিএনপির বেশিরভাগ সিনিয়র নেতা সরকার এবং সরকার উদ্দেশ্য নিয়ে সন্দেহের মধ্যে আছেন। স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনাও হয়েছে এবং জুলাই সনদ নিয়ে বর্তমান পরিস্থিতি তৈরি করার জন্য সরকারের সমালোচনাও করেছেন নেতারা। বিএনপির ভাষ্যমতে গত 17 অক্টোবর যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল সেটি তারা বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ, কিন্তু 28 অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব জমা দিয়েছে তাতে তাদের আপত্তি রয়েছে। দলটি বলেছে ওই প্রস্তাবের তাফসিলে উল্লেখিত সনদে অনেক পরিবর্তন আনা হয়েছে। এছাড়া সনদ বাস্তবায়নে গণভোট কবে হবে তা নিয়েও বিএনপি ও জামাত ইসলামের মধ্যে মত ভিন্নতা রয়েছে। বিএনপি সংসদ নির্বাচনের দিন গণভোট করার পক্ষে, অপরদিকে জামাত ইসলামে চায় আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পর তার আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। 8 নভেম্বর সালাউদ্দিন আহমেদ কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বলেছেন, বিএনপি মনে করেছিল অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে, তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে, অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন। এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, না হলে তারাই সিদ্ধান্ত নেবে। দলগুলোকে এভাবে সময় বেঁধে দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকার নেই বলে মনে করে বিএনপি। সালাউদ্দিন আহমেদ সরকার উদ্দেশ্যে বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, এটা তাদের মনে রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় বেঁধে দিয়ে ডিকটেট করার মতো এখতিয়ার সরকারের নেই। এদিকে জামাত ইসলামের সূত্রে জানা গেছে দলটির পক্ষ থেকে আলোচনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করা হয়েছিল, কিন্তু বিএনপি তাতে সাড়া দেয়নি।
জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ 8 নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার শীর্ষক এক সেমিনারে বলেছেন, বিএনপির মহাসচিবকে আলোচনায় বসার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু বিএনপি সে প্রস্তাবে না করে দিয়েছে। বিএনপি যে জামাতের ডাকে সাড়া দেবে না, সেটি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের আলোচনায় সিদ্ধান্ত হয়। ওই সভায় বৈঠকের জন্য জামাতের আহ্বানকে সঠিক পন্থা নয় বলে মত দেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী 8 নভেম্বর এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেছেন, জামাত রেফারির ভূমিকায় থাকতে পারবে না, সরকারকেই রেফারির দায়িত্ব নিতে হবে। আলোচনার জন্য টেলিফোন করে বিএনপি সাড়া না পাওয়ায় জামাত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তারা রাজপথে নির্বাচনের আগে গণভোটের দাবি আদায়ের কথা বলেছে, তবে বিএনপির বৈঠকে রাজপথে কোনো কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির সাথে বিএনপির অনানুষ্ঠানিক আলোচনা হলেও তাদের গতিবিধি নিয়ে বিএনপির সন্দেহ কমছে না, কারণ এনসিপির পক্ষ থেকে গণভোট কবে হবে সেটি নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই। তবে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না বলে এনসিপি জানিয়ে দিয়েছে, যেটির ঘোর বিরোধী বিএনপি ও সমমনা দলগুলো। সরকারের সূত্রগুলো বলছে, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট কবে হবে তা নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যেও বিভাজন আছে। 30 অক্টোবরের উপদেষ্টা পরিষদের বৈঠকে অধিকাংশ উপদেষ্টা একই দিনে নির্বাচন ও গণভোট করার পক্ষে মতামত দিয়েছেন, কিন্তু 3 নভেম্বর জরুরি বৈঠকে কয়েকজন উপদেষ্টা বলেন, একই দিনে গণভোট হলে সংস্কার নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে সরকার দলগুলোকে আলোচনা করে সমঝোতা করতে 1 সপ্তাহ সময় দেয়। তখন সরকারের পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টাকে অনানুষ্ঠানিকভাবে দুতিয়ালি করার দায়িত্ব দেওয়া হয়। দুতিয়ালি করছেন এমন 2 জন উপদেষ্টা কয়েকদিন চেষ্টার পর হতাশ হয়ে পড়েছেন, কারণ কোনো দলই ছাড় দিতে রাজি হচ্ছে না। সরকার সূত্রগুলো বলছে, বিষয়টি নিয়ে পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হতে পারে। এখন সরকারের কাছে 2টি অপশন আছে। এক, সরকার নিজ উদ্যোগে রেফারির ভূমিকা নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করা। 2, কোনো আলোচনা না করে সরকার নিজের মতো করে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া ঘোষণা করে দেয়া। সরকারের নীতি নির্ধারণী মহল 2টো অপশনই ভেবে রেখেছে, তবে সরকারের পক্ষ থেকে শেষ পর্যন্ত আলোচনার ডাক দেওয়া হতে পারে এমন সম্ভাবনা বেশি বলেই মনে করেন রাজনৈতিক দলগুলোর সাথে দুতিয়ালি করা উপদেষ্টারা। সেক্ষেত্রে সরকার 3টি রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি কে একসাথে খুশি করার প্রক্রিয়া নিয়ে ভাবছে। দর্শক, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গত 27 অক্টোবর 2টি সুপারিশ সরকারের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের দ্বিতীয় প্রস্তাবের আলোকে সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে পারে। সেক্ষেত্রে 270 দিনের স্থলে যত দিন লাগে তত দিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করার কথা বলা হয়ে থাকতে পারে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে। এসব প্রস্তাবে বিএনপি ও তাদের সমমনা দলগুলো সন্তুষ্ট হবে। অন্যদিকে উচ্চকক্ষে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হবে। এতে জামাত ও এনসিপির প্রধান দাবি পূরণ হবে। আবার পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রস্তাব ছাড়া বাকি প্রস্তাবগুলোতে নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকতে পারে। সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ সংখ্যাগরিষ্ঠ ভোটে বিল পাশ করবে। এসব প্রস্তাব রেখে আদেশ জারির বিষয়ে প্রস্তুতি নিতে আইন মন্ত্রণালয়কে সরকার উপর মহল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সরকারের কাছে এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে তার মিত্রদের মধ্যে বিরোধের চেয়ে বেশি চিন্তার বিষয় হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে। আগামী 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণার দিন তারিখ জানাবে। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রাষ্ট্রপক্ষ মামলার শুনানিতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে। রায়ের দিন তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 10 নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। 12 তারিখ পর্যন্ত 3 দিন দেশের জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ, মিটিং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। 13 নভেম্বর ঢাকায় লকডাউন পালন করার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সূত্রগুলো। বিশেষ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তা অনলাইনে ব্যাপকভাবে প্রচার হওয়ার পর সরকার বেশ তৎপর হয়ে উঠেছে। পুলিশের একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোপনে ব্যাপক তৎপরতা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। এই লক্ষ্যে সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় জড়ো হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এমন তথ্য পেয়েছে গোয়েন্দারা। সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। পুলিশ সদর দপ্তর বলছে, এতদিন আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে। পুলিশ প্রায় 3000-এর বেশি নেতাকর্মীকে ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার করেছে। এরপরও দেশের কোথাও না কোথাও তারা মিছিল করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে 10 তারিখ থেকে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে, বিশেষ করে 13 তারিখের লকডাউনকে ঘিরে পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন, এই কর্মসূচিটি সফল হলে রাজনৈতিকভাবে সরকারের জন্য একটি বিরাট নেতিবাচক বার্তা দেবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে অনেক আন্তর্জাতিক পক্ষ থেকে যে দাবি আসছে সেটি বেশ প্রাসঙ্গিক হয়ে যাবে। আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বেশি চড়াও হলে সেটি নিয়ে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠতে পারে। তবে আওয়ামী লীগের এই কর্মসূচি যাতে সফল না হয় সেজন্য 7 নভেম্বর থেকে পুলিশ ধরপাকড় শুরু করেছে। ওই দিন আওয়ামী লীগের 31 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। 8 নভেম্বর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের বাড়তি উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। বিডি নিউজ 24 এক খবরে বলা হয়েছে, হঠাৎ পুলিশের এমন বাড়তি উপস্থিতি নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। 8 নভেম্বর বিকালে হঠাৎ করে ঢাকার বিভিন্ন এলাকার মোড়ে পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা যায়। রাইট গিয়ার, হেলমেট, বডি আর্মার সহ পূর্ণ প্রস্তুতিতে তারা অবস্থান করছিলেন। সরকারের সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের কর্মসূচি নিয়েই সরকার এই মুহূর্তে বেশি চিন্তিত। সে কারণে 13 নভেম্বর আগে দলগুলোর সাথে সরকারের আলোচনা নাও হতে পারে।
হলেও সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। সরকারের লক্ষ্য হলো আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড হলে সেটিকে কাজে লাগাতে চায় সরকার। আগের মতো তখন অধ্যাপক ইউনূস জাতীয় ঐক্যের নামে দাওয়াত দিতে পারবেন, তখন অধ্যাপক ইউনূসের মিত্র দুই দল বিএনপিকে নতুন করে কোণঠাসা করার ছক কষতে পারবে। এখন দেখার বিষয় কোণঠাসা করার নতুন ছকে আটকে গিয়ে বিএনপি খাদের কতটা গভীরে চলে যায়। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে নভেম্বরের 9 তারিখ, আগামীকালকে 10 তারিখ, যে 10 তারিখকে কেন্দ্র করে পরের 3 দিন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং আওয়ামী লীগ সেই পথে হাঁটছে, এরকম ভাবনা দেশের মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকরা, অ্যাক্টিভিস্টরা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি, ভিডিও শেয়ার এই কাজগুলো করছেন, এবং ওদিকে ভারতে অবস্থানরত জাহাঙ্গীর কবির নানক একের পর এক বিভিন্ন ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে এই কথাটা যখন বারবার বলছেন, তখন এক ধরনের শঙ্কা সাধারণ মানুষের মধ্যে কাজ করছে। এবং শঙ্কাটা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে কাজ করছে না, শঙ্কাটা পুলিশের মধ্যেও কাজ করছে। গতকালকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ঢাকার 50টি থানায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ পুলিশের মধ্যেও একটা বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। পুলিশ যে কোনো মূল্যে আওয়ামী লীগের যে কোনো তৎপরতা যেন রুখে দিতে পারে, তার জন্য পুলিশকে সদা সর্বদা অর্থাৎ 24/7 তাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে। সরকারের ভিতরে হঠাৎ করে এই অস্থিরতা কেন? সত্যিই কি গোয়েন্দা রিপোর্টও এসেছে এরকম যে আওয়ামী লীগ 13 তারিখকে কেন্দ্র করে এবং তার আগের 2 দিন ব্যাপকভাবে, আগের 3 দিন 10, 11, 12 ব্যাপকভাবে তাদের শোডাউন, মিছিল, বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালানো, এই ব্যাপারগুলো তারা করবে, এরকম গোয়েন্দা রিপোর্টও কি পুলিশের হাতে চলে এসেছে? প্রশ্নগুলো কিন্তু আসে। গতকালকে আমরা যেটা বলেছিলাম, আমার দেশের একটা প্রতিবেদন, সাথে আনন্দবাজারের একটা প্রতিবেদন, দুটো প্রতিবেদন নিয়ে এই ব্যাপারে একটা ভিডিওতে বলেছিলাম আমার দেশ কিছু সিগন্যাল দিয়েছে, এবং সেই সিগন্যালে আমার দেশ যদিও একেবারে কট্টরপন্থী আওয়ামী বিরোধী একটা গণমাধ্যম পত্রিকা, যে সেইটাও আমরা উল্লেখ করেছিলাম, কিন্তু তারা যে তথ্যগুলো দিয়েছিল আওয়ামী লীগ যে প্রিপারেশন নিচ্ছে, সেগুলো যদি সত্য হয় তাহলে সেটা একটা ভয়াবহ অবস্থার দিকে যেতে পারে। আবার আওয়ামী পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখিগুলো হচ্ছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এই 3-4 দিনে করেছে, এই দায় চাপানোর জন্য সারা দেশে তৃতীয় কোনো একটা মহল বোমাবাজি করার, বিভিন্ন মানে জ্বালাও পোড়াও সাংঘর্ষিক ঘটনা তৈরি করার চেষ্টা করবে। আওয়ামী লীগের লোকজন দেখলাম এরকম লেখালেখিও করছে, আওয়ামী লীগের লোকজন যেন এই ব্যাপারে সতর্ক থাকে, এরকম তারা লেখালেখি করছে। তার মানে হচ্ছে যে ফেসবুকে অন্তত, ফেসবুক এবং ইউটিউবে অন্তত একটা উত্তেজনা, একটা যুদ্ধ পরিস্থিতির মতো উত্তেজনা তৈরি হয়েছে। সেই কারণে ঢাকার পুলিশ এবং 50টি থানা সদা সতর্ক অবস্থান নেবে, এরকমটা ঘোষণা করা হয়েছে। এবং সেনাবাহিনীর অর্ধেক সদস্য তুলে নেওয়ার ঘটনা ঘটলেও গতকালকে থেকেই সেনাবাহিনীর রাজধানীতে বিভিন্ন জায়গায় টহল, তারপরে হচ্ছে যে বিভিন্ন তল্লাশি, এই ব্যাপারগুলোও বেড়েছে বলে আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে। কি হচ্ছে, পুলিশ কি ভাবছে? এদিকে এয়ারপোর্ট থেকে প্রবাসী, অর্থাৎ বিদেশ থেকে এসেই সম্ভবত তিনি ছাত্রলীগের নেতা, তাকে বিমানবন্দরে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়ার একটা ছবিও ভাইরাল হয়েছে। কি ঘটছে দেশে, কি হতে যাচ্ছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করি। পুলিশের ভাষ্য দিয়ে দৈনিক ইত্তেফাক কি তথ্য দিচ্ছে সেই তথ্যের ভিত্তিতে থাকবেন। দর্শক, বলছিলাম 13ই নভেম্বরকে কেন্দ্র করে একটা উত্তেজনা, তার আগে 10, 11, 12 এই 3 দিন সারা দেশে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের মিছিল, মিটিং, মানে মিছিলই তো মূলত এই কাজগুলো করবে, এরকম প্রচার প্রচারণা ফেসবুকে যখন চলছে, এবং রাজধানী লকডাউনের যে ঘোষণা 13 তারিখ, সেই 13 তারিখকে কেন্দ্র করে পুলিশের মধ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ইত্তেফাকের রিপোর্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে 13ই নভেম্বর ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপির 50 থানার পুলিশ, 50টি থানাকেই বিশেষ সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে, 13 নভেম্বর গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া মানে আওয়ামী লীগের আন্দোলন বা ব্লকেটের হুমকি দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চলমান আছে। পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর AHM শাহাদত হোসেন সাংবাদিকদের বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা আছে। অবৈধ কর্মকাণ্ড, নাশকতা ও সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কয়েকদিন ধরে বিভিন্ন ফেসবুক পেজে গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ঢাকা শহরে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য তাদের কর্মীদের নির্দেশনা দিচ্ছেন। যদিও এই অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর মানে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর নির্দেশনা দিচ্ছে, এরকম কোনো ফেসবুক পোস্ট মানে চোখে পড়েনি, আমার অন্তত চোখে পড়েনি। ইত্তেফাক হয়তো ভালোভাবে সেগুলো অবজার্ভ করেছে, তাই তারা বলছে যে অপরাধমূলক কর্মকাণ্ড মানে আওয়ামী লীগ তাদের কার্যক্রম নিষিদ্ধ, তার কার্যক্রম যে কোনো কার্যক্রম মিছিল করতে গেলেও সেটাও তো অপরাধ হবে, সেটাকে যদি অপরাধমূলক ভাবে সেটা ভিন্ন কথা, কিন্তু নাশকতার যদি ব্যাপার থাকে সেরকম মানে পোস্ট ইত্তেফাকের আমার মনে হয় যে স্ক্রিনশট সহ দিলে খবরটা আরেকটু অথেন্টিক হতে পারতো। তারা বলছে যে তারা ফেসবুক পেজে ভিডিও বার্তায় সড়কে ব্লকেটের হুমকিও দিচ্ছেন। এটা বোধহয় কিছুটা ঠিক যে ব্লকেটের ব্যাপারে এবং মানে কোনো ধরনের লোকজন, গাড়ি ঘোড়া এগুলো যেন চলতে না পারে সেই আলোচনা তারা করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেছেন, প্রতিদিনই যখন ঝটিকা মিছিল করার সময় ও প্রস্তুতির সময় ফ্যাসিবাদী লোকজনের গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশ সবসময় তৎপর আছে। যদিও নতুন করে কিছু কথাবার্তা ফেসবুক পেজে ছড়ানো হচ্ছে, সেই পেজগুলো গোয়েন্দা নজরদারিতে নেওয়া হয়েছে। অর্থাৎ গোয়েন্দারা আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ, অ্যাক্টিভিস্টদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম গোয়েন্দা নজরদারিতে রেখেছে। কিন্তু এখানে একটা তথ্য নেই, সেটা হচ্ছে গোয়েন্দাদের কাছে স্পেসিফিক কোনো তথ্য আছে কিনা যে এই নাশকতা হতে পারে, এই জায়গায় নাশকতা করার তাদের প্ল্যান রয়েছে, সেরকম কোনো তথ্য
এখানে নেই। সেই পুলিশ কর্মকর্তা বলেছেন যে সব বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, পুলিশের সব বিভাগ থেকে বিশেষ অভিযান সবসময় চলমান থাকে, এই অভিযানের লোকজন সবসময় তৎপর থাকে, সবসময় চলমান থাকে, তৎপর থাকে, তাহলে তো সেটা রেগুলার ওয়ার্ক হয়ে গেল। আপনি বিশেষ সতর্কতা জারি করছেন, সেটা তো সবসময়ের সঙ্গে তুলনা করলে হবে না, আপনি তো বিশেষ অবস্থা মোকাবেলা করার জন্য বিশেষ সতর্কতা জারি করছেন। সুতরাং সেই মানে প্রিপারেশন আপনাদের যদি না থাকে তাহলে এটা মোকাবেলা করা আপনাদের জন্য খুব কঠিন হয়ে যেতে পারে। এগুলো নতুন কিছু নয়, তারা পুলিশ বলছে, পুলিশ সজাগ থাকে 24 ঘন্টা, সামনেও সজাগ থাকবে 24 ঘন্টায়। দেশের কল্যাণে জনগণের নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ। অ্যাজ ইউজুয়াল মানে কমন কথা যে পুলিশ 24 ঘন্টা সজাগ থাকে। পুলিশ যদি 24 ঘন্টায় সজাগ থাকে তাহলে দেশে এত আকাম হয় কি করে, এত অপরাধ হয় কি করে? পুলিশ 24 ঘন্টায় সজাগ থাকে, তাহলে রাজধানীর এক মোহাম্মদপুর এলাকার সন্ত্রাসী বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারে না কেন পুলিশ? পুলিশের যে সংখ্যা, বাংলাদেশের জনগোষ্ঠী অনুযায়ী পুলিশের যে সংখ্যা, সেই সংখ্যা দিয়ে মানে যদি আমাদের ভেতরের নৈতিক অবস্থার পরিবর্তন করা না যায়, আমরা যদি একটা শৃঙ্খলাবদ্ধ জাতিতে পুনরায় আসতে না পারি, তাহলে পুলিশ যত সতর্কই হোক না কেন, কোনো কর্মকাণ্ড প্রতিহত করা কিংবা নির্মূল করা 24 ঘন্টা কেন 48 ঘন্টা সজাগ থেকেও সম্ভব নয়। পুলিশের যে সংখ্যা, সেই সংখ্যা এবং জনসংখ্যার আনুপাতিক হারে সেটা কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং এই অ্যাজ ইউজুয়াল কথা যে পুলিশ 24 ঘন্টায় সতর্ক থাকে, 24 ঘন্টায় ডিউটি করে, এখনো থাকবে, আগের মতোই যদি থাকবেন, তাহলে এরকম আদেশ জারি করার দরকার কি যে সতর্ক অবস্থানে থাকতে হবে 50টি থানাকেই? এটা তো একটা ব্যাপার। এই ঘটনা যখন আমরা দেখছি তখন আরেকটি বেশ মানে উল্লেখযোগ্য ঘটনা, যে ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গতকাল ভোরবেলা বিমানবন্দর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিদেশ থেকে আসার সাথে সাথে বিমানবন্দরে নামার সাথে সাথে তার তল্পি-তল্পা সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে তিনি ছাত্রলীগের কর্মী এবং তিনি নাশকতা করার জন্য বাংলাদেশে এসেছেন। কি বলছে কালের কণ্ঠে শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে দেশে ফিরেই বিমানবন্দরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। সেখানে ছবিটা খুব একটা পরিষ্কার নয়, যে শিরোনামটা দেখালাম, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটার পূর্ণাঙ্গ অবস্থান পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেওয়া সেই ছবিটার পুরো অংশটা দেখে নিন। সেখানে দেখা যাচ্ছে যে এক হাতে হ্যান্ডকাপ পরানো, আর এক হাত দিয়ে পুলিশ তাকে টেনে নিয়ে যাচ্ছে, এবং বাম হাতে তার যে লাগেজ, সেই লাগেজ সামলাতে সেই ব্যক্তি ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। কে তিনি একটু জানি। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি। সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল ভোর রাতে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করে, পরে সিংগাইর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। সিংগাইর থানার অফিসার ইনচার্জ তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আব্দুল্লাহ আল মামুন সিংগাইর উপজেলার বলথরা ইউনিয়নের বেরুন্ডি গ্রামের আব্দুস সামাদের ছেলে। কি করছিলেন, কি জন্য তাকে গ্রেপ্তার করা হলো? ওসি তৌফিক আজম বলেছেন, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর তিনি দুবাইয়ে আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে দেশে ফিরে এলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে আটক করেন। অর্থাৎ দুবাই থেকে ফেরার সাথে সাথেই তাকে আটক করা হয়, এবং এটা পুলিশ এটাও স্বীকারই করছে যে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর দেশে ফেরার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার মানে এই আব্দুল্লাহ আল মামুন তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, এটা গোপন তথ্যের মানে পুলিশের কাছে যে কোনোভাবেই তিনি হয়তো ঘোষণা দিয়ে মানে খুবই মানে হিরোইজম দেখাতে গিয়ে ফেসবুকে হয়তো ঘোষণা দিয়েছিলেন যে আমি ফিরছি, আমি ফিরে আসছি। এইরকম প্রেক্ষাপটে যখন 13 তারিখকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হচ্ছে, তখন পূর্বের যে তথ্য মানে আগে থেকে পাওয়া পুলিশের তথ্য যে সে এই বিমানে এতটার সময় ল্যান্ড করবে, ল্যান্ড করার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে নর্মাল পুলিশের কাছে দিয়েছে। সেই ঢাকার পুলিশ, বিমানবন্দর এলাকার পুলিশ তাকে মানিকগঞ্জের সিংগাইর থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এবং এটাও আমরা গতকালকে গণমাধ্যম থেকে জেনেছি যে গতকালকে 31 জন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী সমর্থকদের গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থাৎ 13 তারিখের যে মানে আয়োজন, আওয়ামী লীগের পরিকল্পনা, সেই পরিকল্পনা প্রেক্ষিতে পুলিশেরও একটা ব্যাপক পরিকল্পনা যে আছে, এবং পুলিশ যে সার্বক্ষণিকভাবে এই অভিযান পরিচালনা করছে, যেটা বলছিলাম যে গতকালকে থেকেই সেনাবাহিনীর টহল এগুলো বেড়েছে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি, এই ঘটনাগুলো ঘটতে দেখা যাচ্ছে। তাহলে কি এটা বলা যায় যে ভারতে বসে থেকে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এই লকডাউনের ঘোষণা, নতুন একটা শব্দের প্রচলন, যেটা আমরা করোনার সময় যে শব্দটা সম্পর্কে ধারণা পেয়েছিলাম, সেই লকডাউন শব্দটাকে এনে লকডাউন ঘোষণা করে দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের কি বলবো যে বিপদের মুখে ঠেলে দিলেন, নাকি সত্যিই তাদের কোনো পরিকল্পনা রয়েছে? 13ই নভেম্বর দিয়েই শুরু হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের নতুন বাহিনীর অভিষেক। ইতিমধ্যেই তারা প্রশিক্ষণ পেয়ে অস্ত্র চালনায় তৈরি। তারা এখন আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়বে সরকারের নির্দেশে। আর এ কারণেই সরকারের প্রোপাগান্ডা সচিব বলছে সরকার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে। এতদিনে স্পষ্ট হলো কেন সরকার সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীগুলোকে রেখে এরকম একটি প্যারামিলিটারি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করছে। এরাই হবে সরকারের মূল কিলিং স্কোয়াড। আসুন এদের সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশে এরকম একটি প্যারামিলিটারি গঠিত হচ্ছে, যাদেরকে অস্ত্র চালনায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে দেশের তরুণ তরুণীদের জুডো, কারাতে, তায়কোন্ডো শেখানো হবে, এমনকি বন্দুক চালানোর মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। সরকার বলছে এটা আত্মরক্ষার জন্য গণপ্রতিরক্ষার উদ্যোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের প্রতিরক্ষা, কার বিরুদ্ধে এই প্রস্তুতি, কেন হঠাৎ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্রয়োজন হলো? সরকারের শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাম্প্রতিক বক্তব্য দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন যে এই প্রশিক্ষণ কেবল ক্রীড়া বা আত্মরক্ষার জন্য নয়, বরং রিজার্ভ ফোর্স তৈরির অংশ হিসেবে ভাবা হচ্ছে। তিনি বলেছেন ভারতের সঙ্গে সম্ভাব্য সংঘাত মাথায় রেখে এই বাহিনী সেনাবাহিনী এবং পুলিশের পাশে দাঁড়াবে। কি ভয়ঙ্কর বক্তব্য বলুন! এমন
এমন বক্তব্য স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে, কেননা এখনো পর্যন্ত বাংলাদেশ ভারতের সঙ্গে কোনো যুদ্ধ পরিস্থিতির মুখে নেই। সীমান্তে উত্তেজনা থাকলেও তা কখনোই সরাসরি যুদ্ধ পর্যায়ে পৌঁছায়নি। তাহলে কেন এমন প্রস্তুতি? প্রশিক্ষণের রূপরেখা দেখলে মনে হয় এটা কেবল একটি শারীরিক কসরত বা প্রশিক্ষণ নয়। 6,500 তরুণ তরুণীকে প্রথম ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। 15 দিনের আবাসিক কোর্সে তাদের খাওয়া দাওয়া, পোশাক, এমনকি ভাতাও দেওয়া হবে। পরে বছরে 20-30 হাজার করে প্রশিক্ষণপ্রাপ্তদের সংখ্যা লাখ ছাড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা নিজেই। শুনতে মনে হয় একটা আধা সামরিক বাহিনী গঠনের পরিকল্পনা করেছে সরকার। এখানেই ভয়টা আসলে, কারণ দেশে ইতিমধ্যে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার মিলিয়ে প্রায় 14-16 লাখ সশস্ত্র সদস্য রয়েছে। এর বাইরে আরো একটি বাহিনী গঠনের প্রয়োজন কেন? বিশেষ করে যখন জানা গেছে যে জুলাই আগস্টের সহিংস আন্দোলনে থানা থেকে লুট হওয়া 1400 অস্ত্র, বিপুল গোলা বারুদ এখনো উদ্ধার হয়নি। সেই অস্ত্র যদি প্রশিক্ষিত তরুণদের হাতে পড়ে, তাহলে সেটা কেবল বিশৃঙ্খলা নয়, রক্তপাত ডেকে আনবে। এটা অনুমান করার জন্য বিরাট বিশ্লেষক হওয়ার দরকার নেই। ডিসি সম্মেলনে এই প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। এমন তথ্য প্রকাশের পর অনেকেই ভাবছেন বিষয়টা এখন শুধু একজন উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগ নয়, বরং সরকারিভাবে চিন্তা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ জানিয়েছেন, সশস্ত্র বাহিনী চাইলে এই কাজ করতে প্রস্তুত, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি অন্তত আলোচনায় আছে। প্রশ্ন হলো, একটা দেউলিয়া অর্থনীতির দেশে যেখানে মুদ্রাস্ফীতি আর বেকারত্বে তরুণদের জীবন নাজুক, সেখানে সরকার কেন তাদের হাতে অস্ত্র দিতে চাইছে? ইতিহাস বলে, যখনই কোনো সরকার নিজেদের বিরুদ্ধে জনরোষ, আন্দোলন বা প্রতিপক্ষের রাজনৈতিক শক্তিকে ভয় পায়, তখন তারা নিজেদের পক্ষে একটি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বাহিনী তৈরি করে, করার পথে যায়। ইউক্রেনের আজব ব্যাটালিয়ন বা মুসোলিনির ফ্যাসি বাহিনী, এই উদাহরণগুলো তাই আবার আলোচনায় এসেছে। এ ধরনের বাহিনী প্রথমে দেশ রক্ষার নামে তৈরি হয়, পরে তা রাজনৈতিক দমন যন্ত্রে পরিণত হয়। বাংলাদেশে টাউন ডিফেন্স পার্টি নামের যে নতুন সংগঠন চলছে, সেটা এই আশঙ্কার প্রতিধ্বনি। 250 জন তরুণকে ইতিমধ্যেই আনসার ও ভিডিপির তত্ত্বাবধানে অস্ত্র চালনার মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কোর্সের উদ্বোধন করেছেন গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, যিনি এই বাহিনীকে গণপ্রতিরক্ষা দল বলে অভিহিত করেছেন। শুনতে ভালো লাগলেও বাস্তবতা কিন্তু ভিন্ন। যে দেশে প্রতিদিন 300-র বেশি হত্যাকাণ্ড ঘটছে, সেখানে অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত নাগরিকরা শান্তি রক্ষা করবে, এটা বিশ্বাস করবেন আপনি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলনে যে তরুণ ছাত্ররা থানায় হামলা করেছিল, তারাই এখন আবার অস্ত্র শেখার সুযোগ পাচ্ছে। যদি সেই হিংস্র গোষ্ঠীর কিছু অংশ এই প্রশিক্ষণে অংশ নেয়, তাহলে ভবিষ্যতে তাদের ব্যবহার রাজনৈতিক প্রতিপক্ষ দমনে করা হবে, এবং সেটা নিশ্চিত। এবং সেটা নাকি শুরু হবে 13ই নভেম্বর আওয়ামী লীগ দমন দিয়ে। আর এই আশঙ্কা শুধু বিরোধী দল বা আওয়ামী লীগের নয়, এটা দেশের প্রত্যেক নাগরিকের উদ্বেগের কারণ। একবার যখন সাধারণ নাগরিকদের হাতে রাষ্ট্র অনুমোদিত অস্ত্র চলে যায়, তখন সেই নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ডক্টর হুমায়ুন কবিরের মতো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এটা ইউক্রেনের পথ অনুসরণ করে বিপজ্জনক একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। ইউক্রেনে মব ভায়োলেন্স থেকেই তৈরি হয়েছিল আজব ব্যাটালিয়ন, যারা পরে ভিন্ন মতাবলম্বীদের উপর দমন নিপীড়ন চালায়। বাংলাদেশের প্রেক্ষাপটে সেই প্যাটার্ন দেখা যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের সমন্বয়কারীদের মধ্যে অনেকেই প্রকাশ্যে বলছেন, প্রয়োজনে তারা আওয়ামী দোসরদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করবে। তাদের হাতে যদি এখন প্রশিক্ষণ আর অবৈধ অস্ত্র যুক্ত হয়, তাহলে ফল কি হতে পারে তা সহজে অনুমান করা যায়। এখানে সরকারের যুক্তি যে এটি জাতীয় নিরাপত্তার অংশ, সেটা খুব দুর্বল যুক্তি। কারণ দেশের সীমান্ত পরিস্থিতি বা নিরাপত্তা সংকট এমন পর্যায়ে নেই যে নাগরিকের সামরিক প্রশিক্ষণ দরকার। বাংলাদেশ কোনো যুদ্ধাবস্থা নেই, বরং এই উদ্যোগকে অনেকে দেখছেন রাজনৈতিক পুনর্গঠনের হাতিয়ার হিসেবে, যেখানে নির্বাচনের আগে বা পরে প্রশিক্ষিত জনবল ব্যবহার করা যেতে পারে প্রতিপক্ষ দল বা প্রতিবাদী জনতাকে নিয়ন্ত্রণে রাখতে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ভারতের দালাল বা ষড়যন্ত্রকারী বলে সমালোচকদের আক্রমণ করা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে সরকারের উপদেষ্টারা এই উদ্যোগের বৈধতা নয়, বরং রাজনৈতিক সুবিধা নিয়েই বেশি ভাবছেন। যদি উদ্দেশ্য সত্যি আত্মরক্ষা বা গণপ্রতিরক্ষা হতো, তাহলে এই প্রশিক্ষণ সবার জন্য উন্মুক্ত থাকতো, পুরো নির্দিষ্ট গোষ্ঠী বা পরিচয়ের ভিত্তিতে নয়। সবচেয়ে ভয়াবহ দিক হলো, জঙ্গিদের পুনরুত্থান এবং জেল ভাঙার ঘটনায় যারা পালিয়েছে, তারাও যদি এই প্রশিক্ষণ ব্যবস্থায় ঢুকে পড়ে, তাহলে দেশে নতুন এক সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠবে, যা আইন শৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে চলে যাবে। ইতিমধ্যে একজন ধর্মীয় নেতা বলেছেন, বাংলাদেশ নাকি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত। ইরানের মতো বাংলাদেশে একটি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছেন যারা, তারা যদি এই প্রশিক্ষণ পায়, তাহলে বুঝতেই পারছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে ঝরঝরে। এই মুহূর্তে বাংলাদেশের সমাজ এক ভয়াবহ অবস্থার মধ্যে আছে। একদিকে বেকার তরুণদের হতাশা, অন্যদিকে সরকারের অজানা যুদ্ধ প্রস্তুতি। দুইয়ের সংমিশ্রণ ভয়ানক। যদি রাজনৈতিক প্রতিশোধ বা ভয়ের রাজনীতি থেকে এমন উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেটা দেশের ভবিষ্যতের জন্য আত্মঘাতী, তাতে কোনো সন্দেহ নেই। রাষ্ট্র যদি সত্যি স্থিতি চায়, তাহলে তাকে নাগরিকের হাতে অস্ত্র নয়, সুযোগ এবং আস্থা দিতে হয়। তরুণদের প্রশিক্ষিত যোদ্ধা নয়, প্রশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হয়। স্কিল ডেভেলপমেন্ট করতে হয়, তাদের লেখাপড়া ফিরিয়ে নিতে হয়। আপনি গত 1.5 বছরে আপনি কোনো আহ্বান শুনেছেন এই ডক্টর ইউনূস বা তার কোনো উপদেষ্টার মুখ থেকে যে বাপরা তোমরা পড়ালেখায় ফেরত যাও, তোমরা রাস্তায় না থেকে পড়ালেখায় ইউনিভার্সিটিতে ফেরত যাও, ক্লাসে ফেরত যাও? আপনি শুনবেন না। ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেখুন, কি ভয়াবহ রেজাল্ট হয়েছে এবার। ম্যাট্রিকেও তাই। আর কত ছেলে পেলে ম্যাট্রিক থেকে ঝরে পড়েছে, কলেজে ভর্তি হয়নি, তার হিসেব এই সরকার দিতে পারবে না। যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, তাতে মনে হচ্ছে সরকার একটা ছায়া বাহিনী তৈরির পথে হাঁটছে, যার লক্ষ্য কেবল প্রতিরক্ষা নয়, দমন। আর সেই আশঙ্কা যদি সত্য হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অন্ধকার অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বা হয়ে গেছে। যারা মনে করছে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশকে এক জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে।
আমি বারবার এই কথা বলি, আপনারা হয়তো আমার উপর বিরক্ত হন, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তবতা। চারদিকে তাকান, নিজের সন্তানদের কাছে খোঁজ দিন, ইয়াং সন্তানদের কাছে খোঁজ দিন যে তাদেরকে কোন পথে টেনে নামানোর চেষ্টা। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।